Assalamu alaikum and good evening, everyone. I'm Farhaduddin, Deputy Head of Event Management and Logistics Department at Halt Price. আপনাদের আজকের হোস্ট, আপনাদের সবাইকে হাল্ট প্রাইজ অ্যাট ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগংয়ের আয়োজিত আজকের সেশনে স্বাগত জানাচ্ছি। ব্যবসার ক্রমবর্ধমান ল্যান্ডস্কেপে ফাইন্যান্সিয়াল পজিশন বোঝা খুবই ইম্পর্ট্যান্ট। ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস যে কোনো প্রতিষ্ঠানের কর্মক্ষমতা বোঝার জন্য একটি এসেনশিয়াল টুল। এটি শুধুমাত্র ব্যালেন্স শিট আর ইনকাম স্টেটমেন্টের সাথে রিলেটেড না, এটি একটি বিজনেসের হার্টবিট। বিজনেস আইডিয়া জেনারেট করার সময় আমাদের অনেকেরই ফাইন্যান্সিয়াল বাজেটিং করতে এবং ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিংয়ের সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। একটি বিজনেসকে কিভাবে কন্টিনিউয়াসলি ফাইন্যান্সিয়াল সাকসেসের দিকে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আজকের সেশন। আজকের সেশনে আপনাদের সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। আর দেরি না করে আমরা মূল পর্বের দিকে চলে যাই। আপনারা এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন আজকের সেশনের মূল টপিক কি। এই সেশনের মূল টপিক ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস। আজকের সেশনে আমাদের সাথে আছেন মুদ্রাহির রহমান, CFA, FCA, হেড অফ CIB বিজনেস ফাইন্যান্সেস অ্যাট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। স্যার, আপনাকে স্বাগতম আমাদের আজকের সেশনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, এখন আপনাকে আমি আজকের সেশনের মূল পর্ব স্টার্ট করার জন্য রিকোয়েস্ট করছি। ওভার টু ইউ স্যার। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টপিকটা নিয়ে যদি বলতে চাই, ইট ইজ দ্য কোর অফ এভরি ফাইন্যান্সিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিসিশনস ইন বিজনেস। So just should we start with a few slides, then I think it will be easier to move forward for Q&A. Yes, of course. Is this file available? I think I uploaded it. Sir, I'm not sure it's showing up. আপনি ফাইলটা ছাড়াও যদি বলছেন। আমাদের গেস্ট মেবি ডিসকানেক্ট হয়ে গেছেন, আমরা ওনার সাথে রিকানেক্ট করার ট্রাই করতেছি।
Am I audible? Yes, welcome back. I think we lost you for a bit Sorry, there. just screen share didn't happen. I don't know why. Yeah, So, it's fine. is it visible now? My screen? Not yet. It's taking a moment, I think. Yes, it's visible now. ওকে, সো আমাদের আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসটা কেন প্রয়োজন? বিকজ সবাই কিন্তু কোম্পানির ইনসাইডার না, সবাই কোম্পানিতে চাকরি করে না বা কোম্পানির মালিক না, তাদের কাছে আসলে ইনসাইড ইনফরমেশন গুলো ওইভাবে না। সো আপনি যদি ওয়াইডার গ্রুপ চিন্তা করেন, কোম্পানির মালিক এবং কোম্পানির ম্যানেজার ছাড়াও আরো ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট আছে, তারপর কমন শেয়ার হোল্ডার আছে, ব্যাংকস আছে বা অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আছে, যারা ওই কোম্পানির সাথে কোনো না কোনো ভাবে রিলেটেড। তাদের কাছে কিন্তু কোম্পানির ইনসাইড ইনফরমেশন জানার অনলি সোর্স ইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এবং এইটা মোস্ট অফ দ্য কেসে পাবলিকলি অ্যাভেলেবল করা থাকে। সো এই যারা এই এক্সটার্নাল স্টেক হোল্ডার, তাদের রিলাই করার মতো অনলি সোর্স অফ ইনফরমেশন ইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। সো আপনি যদি দেখেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে যারা এই এক্সটার্নাল স্টেক হোল্ডার আছে, এরা কোনো একটা বিজনেস ভালো করতেছে বা খারাপ করতেছে, বা বিজনেসের ফিউচার প্রসপেক্ট কি আছে, বা অ্যাকচুয়ালি ফিউচার এমন কোনো অব্লিগেশন আছে কিনা যেটা এই বিজনেসকে ইন লং রান হ্যাম্পার করবে, এটা জানার জন্য এইটাই তাদের কাছে অনলি সোর্সেস অফ ইনফরমেশন। সো আমি যদি দেখি এই ইনফরমেশন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে কিভাবে গেইন করতে পারি অ্যাজ এ এক্সটার্নাল, যদি এই স্লাইডটা দেখে থাকেন, এখানে একটা জাস্ট প্রোফর্মা মডেল দেওয়া আছে, হাউ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ক্যান assess the company's performance and give a full and comprehensive view to the external stakeholder as well as the manager and other related parties. সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বেসিক্যালি কি থাকে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে আমাদের বিজনেসের নাম্বারগুলো থাকে, এখানে কিছু নোটস এবং ডিসক্লোজার থাকে, আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর সাথে আপনি যদি অ্যানুয়াল রিপোর্ট দেখেন কোম্পানির, যেটা আরো কিছু সাপ্লিমেন্টারি ইনফরমেশন থাকে, যেখানে আপনার ধরেন কিছু ইন্ডাস্ট্রি ডাটা, ফার্মের ডেটা থাকে, এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এ কিছু আন্ডারলাইং ড্রাইভার এখানে বলা থাকে। আপনি যদি কোর ইউজার অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখেন, এখানে ক্রেডিট অ্যানালিস্ট যারা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আছে, যারা ব্যাংক যে কোম্পানিকে লোন দেয় বা অন্যান্য সোর্সে ফাইন্যান্সিং করে এরা, প্লাস হচ্ছে সিকিউরিটি অ্যানালিস্ট, বিশেষ করে ইনভেস্টমেন্ট ব্যাংকিং ফার্ম গুলা বা আপনার যারা শেয়ার কেনা বেচা করে, এরাও এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর উপর ডিপেন্ডেন্ট। মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন, আপনারা সবাই হয়তো জানেন যে রবি এবং এয়ারটেল মার্জ হয়েছিল, এটাও কিন্তু এই মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনের ডিসিশনও অলসো বেসড অন দিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, বিকজ বোথ দ্য কোম্পানি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড ইচ আদার ফুললি, সো দে হ্যাভ টু রিলাই অন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। আবার অনেক মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে বা আপনাদের এই যে গভর্নমেন্ট এন্টিটি আছে যারা পেনশন প্রোভাইড করে, এদের জন্য ডিভিডেন্ডের ইনফরমেশন জানা অনেক জরুরি। যারা ধরেন পাবলিকলি লিস্টেড কোম্পানির অনেক শেয়ার আছে যাদের কাছে, সো এরা আপনার এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর থ্রু থেকে ডিভিডেন্ডের একটা এক্সপেকটেশন অ্যানালাইসিস করে। প্লাস হচ্ছে আপনার কর্পোরেট কমিউনিকেশনেও এটা ইউজ হয়। আর ইন জেনারেল অনেকের ইন্টারেস্ট গ্রুপ থাকে, যেমন ধরেন আমাদের এখানে যেমন আপনার এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, এরাও কিন্তু আপনার এই পাবলিকলি অ্যাভেলেবল বিজনেস ইনফরমেশন থ্রু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস গ্যাদার করে। সো এখন অ্যাজ অ্যান এক্সটার্নাল অর আউটসাইডার, হাউ ডু উই evaluate financial statements or how do we analyze financial statements? So if you follow the below charts, there are four basic pro forma pinpoints that we can take to analyze the financial statements and make our decision. First is business strategy analysis. So here, where the business is positioned. For example, if a company is in telco like Grameenphone or Teletalk or Banglalink, so this is a very concentrated industry. Here, the business dynamics is completely different. Now, if we go move on to another segment like FMCG, Unilever is here, PNG is here. So their business strategy is completely different. So we need to have some sort of basic understanding of the industry to understand the particular company. So how this can be done? So this is just general. আপনি হয়তো এই কোম্পানির সম্বন্ধে গুগল করলেন, কোম্পানির ওয়েবসাইটে গেলেন, বা ইন্ডাস্ট্রি সম্বন্ধে আপনি অনেক, বাংলাদেশ ব্যাংকেও আমাদের কিছু ডেটা থাকে, প্লাস আপনি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যেতে পারেন, সেখানেও ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির পার্টিকুলার কিছু ডেটা থাকে।
এই ইন্ডাস্ট্রির কম্পিটিং ফোর্স কি, এই ইন্ডাস্ট্রির প্রসপেক্ট কি, ইন্ডাস্ট্রি ভালো করবে নাকি খারাপ করবে। যেমন আমরা সবাই জানি যে কোরবানির সময় আমাদের লেদার ইন্ডাস্ট্রিটা কম্পারেটিভলি অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে ভালো করে। বৃষ্টির সময় আপনার এফএমসিজির যে ইন্ডাস্ট্রিটা এটা নর্মালি খারাপ করে। সো এইভাবে একটা ইন্ডাস্ট্রি এক্সপেকটেশন থাকে। নাও কামিং টু দ্য কোর পয়েন্ট, আমরা ধরেন বিজনেস ইন্ডাস্ট্রি বুঝলাম, পার্টিকুলার ওই কোম্পানিকে আমরা যখন ফোকাস করব তখন আমাদের হাতে টুলসটা কি? Tool is their financial statements. And now how we need to evaluate this? We need to do a deep dive of their accounting and their financial numbers so that their underlying business driver and underlying economic value can be extracted from that financial statements. এখন আপনি ধরেন ওটার অ্যাকাউন্টিং অ্যানালাইসিস করে ফেললেন যে এটার অ্যাকাউন্টিং কোয়ালিটি কেমন, ও প্রপারলি ওর বিজনেসকে ক্যাপচার করতেছে কিনা। উই উইল টক ইন ডিটেলস লেটার, জাস্ট আমি এখন একটা ওভারভিউ দিচ্ছি। এটা আপনি মোটামুটি ধরেন আপনারা সবাই কম্প্রিহেন্ড করলেন। করার পর এইটা দিয়ে আপনি কি করবেন? এইটা দিয়ে আপনি একটা প্রোফর্মা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বানাবেন, যেখানে আপনি ইন এ বলস আই অর ইন এ জাস্ট আই পয়েন্ট আপনি এই কোম্পানির ওভারঅল ফাইন্যান্সিয়াল পিকচারটা ডেপিক্ট করে ফেলতে পারবেন। That is using some key ratios and some cash flow information. That also part I will also cover later. And now এই সবগুলো আপনি করলেন, করার পরে এন্ড আউটপুট কি? আপনি এন্ড আউটপুট হচ্ছে এইটার বিজনেসকে ফোরকাস্ট করলেন, হাউ দিস কোম্পানি উইল রান ইন দ্য ফিউচার, এটার প্রবলেমস কি আছে, এটার স্ট্রেংথ কি আছে, এটার উইকনেসেস কি আছে, whether the company can do better in the business in future or এর হয়তো স্ট্র্যাটেজিক মুভমেন্ট দরকার। এই জিনিসগুলো আপনি একটা প্রসপেক্টিভ অ্যানালাইসিসের মধ্যে নিয়ে আসলেন। দেন আপনি একটা ডিসকাউন্ট রেট বা প্রোফর্মা অ্যানালাইসিসের মাধ্যমে এই কোম্পানির একটা ইন্ট্রিনজিক ভ্যালু বের করলেন, যে এটার আসলে যে পার্টিকুলার শেয়ার প্রাইস কি হওয়া উচিত, থিওরিটিক্যাল শেয়ার প্রাইস বের করলেন। তখন আপনি আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশনটা নিতে পারবেন যে এই কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন। ফর এক্সাম্পল, আপনি যদি একজন সিকিউরিটি অ্যানালিস্ট হন বা শেয়ার মার্কেট অ্যানালিস্ট হন, আপনি ওইটার যে থিওরিটিক্যাল প্রাইস আপনি যেটা ড্রাইভ করলেন, এটা আপনি কম্পেয়ার করতে পারেন ওটার মার্কেট ভ্যালুর সাথে। যদি আপনার কাছে মনে হয় এই শেয়ারটা আন্ডার ভ্যালুড, দেন ইউ ক্যান গো ফর দ্য পারচেজ। আর যদি ওভার ভ্যালুড হয়ে যায় তাহলে আপনি এই শেয়ার সেল করে দিলেন যদি আপনার কাছে থাকে, অথবা শর্ট সেল, যেটা বাংলাদেশে অ্যালাউ না, সেটাও আপনি হয়তো করতে পারেন। আপনি যদি একটা ক্রেডিট অ্যানালিস্ট হন, ক্রেডিট অ্যানালিস্ট মিনস হচ্ছে যারা ব্যাংকের লোন অ্যানালাইসিস করে যে এই কোম্পানিকে লোন দেওয়া যাবে কি দেওয়া যাবে না। কোনো কোম্পানি যদি প্রসপেক্ট ভালো থাকে, তারা যে লোনের জন্য অ্যাপ্লাই করছে সেখানে তারা এটা অ্যাপ্রুভ করতে পারে আর ডিনাই করতে পারে বেসড অন দিস 4 কি টুলস অফ অ্যানালাইসিস। সিমিলারলি আদার যারা ইন্টারেস্টেড গ্রুপ তারাও এটার বেসিসে করতে পারে। সো এখন আমরা আমাদের কি পয়েন্টে আসি যে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যানালাইসিসটা কিভাবে শুরু করব। সো আমরা প্রথমেই শুরু করব যে কোনো কোম্পানির যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলা ওরা যে দিছে, এই স্টেটমেন্ট গুলোর ক্রেডিবিলিটি কেমন। সো এইটা অ্যানালাইসিস করতে আমাদের অ্যাকাউন্টিং অ্যানালাইসিস দরকার, যে এখানে তারা যে নাম্বারগুলো দিচ্ছে এটা রাইটলি তাদের বিজনেস স্ট্র্যাটেজি এবং তাদের যে প্রসপেক্ট এটা প্রপারলি রিফ্লেক্ট করতেছে কিনা। সো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা আগে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো একটু বোঝার চেষ্টা করি। নর্মালি একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর 4টা কি কম্পোনেন্ট থাকে। ফার্স্ট ওয়ান ইজ ব্যালেন্স শিট অর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এটার আপনার হচ্ছে এই কোম্পানির যত অ্যাসেট এবং লায়াবিলিটিস এবং শেয়ার হোল্ডার্স ইকুইটি আছে এটাকে আপনার ডিপিক্ট করে। আর দেন নেক্সট ফর্ম অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ ইনকাম স্টেটমেন্ট অর স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। এখানে আপনার এই কোম্পানি যে রেভিনিউ জেনারেট করছে সেই রেভিনিউ গুলো রেকর্ডেড থাকে এবং এটার এগেইনস্টে যত এক্সপেন্সেস হয়েছে এই রেভিনিউ জেনারেট করতে যে সেটা থাকে, এবং গভর্নমেন্টকে যে ট্যাক্সটা দেয় ট্যাক্সের লাইনটাও এখানে থাকে। সো আরেকটা যেটা সেপারেট স্টেটমেন্ট সবাই করে এটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আপনার নর্মালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয় অ্যাক্রুয়াল বেসিসে। সো ইনকাম স্টেটমেন্টে যে নাম্বারটা দেখবেন এটা হচ্ছে ইওর এক্সপেক্টেড ইনকাম অর ইওর থিওরিটিক্যাল ইনকাম, আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে আপনি এই বছর কত টাকা ক্যাশ বেসিসে পেয়েছেন এবং কত টাকা খরচ করছেন, এটার নেট পজিশনটা এখানে থাকে। And last but not the least is statement of shareholder equity or retained earnings. এখানে যেটা কোম্পানির যে মালিক পক্ষ যারা শেয়ার হোল্ডার এদের যে ডিটেলসটা, যে তারা কত টাকা এখানে দিয়ে ইনভেস্ট করছিল, কারেন্ট ইয়ারে বিজনেসের নেট লাভ কত হয়েছে, হয়ে তাদের পজিশনটা কি দাঁড়িয়েছে এবং এই বছর তারা কি পরিমাণ ডিভিডেন্ড এখান থেকে উইথড্র করছে, সেই ইনফরমেশন গুলো এখানে থাকে। এবং এই যে 4টা কোর আপনার স্টেটমেন্টস এটাকে অ্যাকম্পেনিড করে কি ফুটনোটস এবং ম্যানেজমেন্টের কমেন্ট্রি। এই ফুটনোটস গুলোর মধ্যে কি থাকে, উপরে আমরা যেখানে বললাম অ্যাসেট, এই অ্যাসেটের ডিটেলস গুলা থাকে। সেই ইনকাম স্টেটমেন্ট আপনি ধরেন 10টা বা 15টা প্রোডাক্ট বিক্রি করছেন বা 10টা 15টা টাইপ অফ বিজনেস আপনার আছে, এগুলোর বাই
ইচ অ্যান্ড এভরি বিজনেস এখানে রেকর্ডেড থাকে। সিমিলারলি ফর এক্সপেন্সেস, যে আপনি কোন কোন খাতে খরচ করেছেন সেইগুলো ডিটেলসও এখানে থাকে। সো এই ফুল ডিটেলসটা আপনার এই ফুড নোটে কভার করা থাকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এখানে আবার এরা যে যে অ্যাজাম্পশন গুলো ইউজ করছে, সে আপনার এখানে সবকিছু কিন্তু রকেট সায়েন্স না, কিছু অ্যাকাউন্টিং অ্যাজাম্পশনসও থাকে। লাইক আপনি একটা অ্যাসেট কিনেছেন, অ্যাসেটের এস্টিমেটেড লাইফ 10 বছর না 5 বছর, এটা 5 বছর ধরে আপনি এক্সপেন্সে ডেপ্রিসিয়েশন হিসেবে চার্জ করবেন, এটা কিন্তু ফুললি ম্যানেজমেন্টের ডিসক্রিপশন। সো এই যে অ্যাজাম্পশনস গুলা, এগুলো এখানে লিস্টেড ডাউন থাকে। এখন আমরা আসি, এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলো প্রিপেয়ার করা হয়, এগুলোর আন্ডারলাইং বেসিসটা কি, বিল্ডিং ব্লকসটা কি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর হচ্ছে বিল্ডিং ব্লক হচ্ছে অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং। অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিংটা কি? এখানে যে ধরনের ট্রানজেকশনই হোক না কেন, এটা রেকর্ড করা হয় অন দ্য বেসিস অফ এক্সপেক্টেড, নট অ্যাকচুয়াল ক্যাশ রিসিপ্ট অ্যান্ড পেমেন্টস বেসিস। এটা জিনিসটা কেমন? ফর এক্সাম্পল, আপনি একটা কোম্পানির সাথে কন্ট্রাক্ট করলেন যে তাকে আপনি 10 বছর ধরে আপনি গাড়ির সার্ভিস ডেলিভারি করবেন। সে আপনাকে কি করলো, এই 2022 সালে আপনি তাকে বললেন যে আমি 2022 থেকে 32 তোমাকে 10 বছর ধরে কার রেন্টাল সার্ভিস প্রোভাইড করবো, বাট তোমাকে পুরা ক্যাশের অ্যামাউন্ট, আমার যত ফিজ এখনই দিয়ে দিতে হবে। সে আপনার ধরেন 1 কোটি টাকা করে আপনার প্রত্যেক বছরে ওর সাথে কন্ট্রাক্ট, সো কি করলো, 10 কোটি টাকা আপনাকে দিয়ে দিল। এখন ক্যাশ বেসিসে হলে কি হতো, এই 10 কোটি টাকাই আপনার ক্যাশে আসতো। বাট আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করি, কারেন্ট ইয়ারের ম্যাচিং প্রিন্সিপাল অনুযায়ী করা হয় যে এই বছরের জন্য আমার এক্সপেক্টেড রেভিনিউ কত। যেহেতু এই পুরো কন্ট্রাক্টটা 10 বছরের, সো আমার এই বছরের জন্য এক্সপেক্টেড রেভিনিউ হচ্ছে এই 1 বছর হলে কতটুকু হতো, 1 কোটি টাকা, নট 10 কোটি টাকা। দিস ইজ কল্ড আপনার অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং। সো এই অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং ই কিন্তু আপনার এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপারেশনের একদম কোর বিল্ডিং ব্লকস। আর আমরা এখন আসি কিছু কি ডেফিনেশনে। অ্যাসেট কি তা আমরা সবাই জানি। অ্যাসেট হচ্ছে আমাদের ইকোনমিক রিসোর্সেস, যেটা থেকে আমরা ফিউচার বেনিফিট পাবো। যেমন অ্যাসেট গাড়ি হতে পারে, আপনার বিল্ডিং হতে পারে, ক্যাশও কিন্তু একটা অ্যাসেট, এটা আপনি চাইলেই যে কোনো জায়গায় এটার একটা ইন্ট্রিনসিক ভ্যালু পেতে পারেন। এন্ড লায়াবিলিটিস কি? লায়াবিলিটিস হচ্ছে আপনার ফিউচার অব্লিগেশন, যেটা আপনার পরিশোধ করতে হবে। যেমন লোন আপনার একটা লায়াবিলিটি। আপনার এখানে যারা শ্রমিক কাজ করছে, আজকে মাসের 15 তারিখ আপনি ওদেরকে এখনো বেতন দেন নাই, এইটাও কিন্তু আপনার একটা লায়াবিলিটি, প্রত্যেক মাসের এন্ডে এটা রেকর্ড করতে হয়। আর এই ইকুইটি হচ্ছে বেসিক্যালি শেয়ার হোল্ডার্স কন্ট্রিবিউশন, দ্যাট ইজ ডিফারেন্সেস বিটুইন অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস। সো আপনি কোর প্রিন্সিপাল যদি দেখেন, অ্যাসেট হ্যাজ টু বি ম্যাচড উইথ লায়াবিলিটি প্লাস ইকুইটি। এবং রেভিনিউ কি, এটা আমরা আগেই বলছি যে এই কারেন্ট টার্মে আপনার বিজনেসের জন্য যে এক্সপেক্টেড বেনিফিট আপনি এক্সপেক্ট করতেছেন, যে আপনি সার্ভিস দেন বা গুড সেল করেন, যাই করেন, এটা থেকে এই বছরে আপনার টোটাল রিয়েলাইজড ইনকাম কত, দ্যাট ইজ ইউর রেভিনিউ। অ্যান্ড এক্সপেন্সেস হচ্ছে আপনার এই রেভিনিউ করতে বা এই রেভিনিউ আর্ন করতে যে খরচটা আপনি ওভার দ্য পিরিয়ড করেছেন, দ্যাট ইজ ইউর এক্সপেন্সেস। আর আমরা যে প্রফিট যেটাকে বলি বা বিজনেসের যে কোর ড্রাইভার, যে আমরা আসলে বিজনেসের লাভটা কোথায়, বিজনেসের লাভ হচ্ছে আপনার এই রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, দ্যাট ইজ ইউর প্রফিট। সো এটা গেল মোর অর লেস আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর বিল্ডিং ব্লক। এখন এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কিন্তু আপনার গভর্ন বাই ফিউ কি বডিজ, like with some principles. যেমন GAAP is generally accepted accounting principle. For US, there is a body called FASB, federal body. They issued some standards based on which the financial statements are prepared. আপনার রেভিনিউ কত রিকগনাইজ করবেন, অ্যাসেট কি পরিমাণ রিকগনাইজ করতে পারবেন, এই স্ট্যান্ডার্ড দ্বারা নির্ধারিত হয়। এবং এটা বাংলাদেশ, অলসো ফর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ কল্ড IFRS, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। টু সাম এক্সটেন্ট আমাদের এখানে যে অডিটিং বডি আছে, যেমন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, তাদেরও এখানে একটা সে থাকে যে এই যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস গুলা সরি এগুলা আমাদের সাথে অ্যাডাপ্ট করার জন্য। প্লাস হচ্ছে ধরেন অনেক লিগাল বডিজ থাকে, যেমন বাংলাদেশ ব্যাংক এখানে, প্লাস হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এদেরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। সো এই সব রুলস অ্যান্ড রেগুলেশন এবং স্ট্যান্ডার্ডস মেনেই কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলো প্রিপেয়ার করা হয়। নাও আমরা এই যে এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করব অ্যাজ অ্যান এক্সটার্নাল, সো আমাদের এই স্টেটমেন্টস এর কোয়ালিটি কি, এইটা জানার জন্য কিছু ফ্যাক্টর অবশ্যই কনসিডার করা উচিত। যেমন ম্যানেজমেন্ট বা ম্যানেজার যারা আছে, তাদের একটা কোর ডিসক্রিপশন থাকে টু পপুলেট দিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ফর এক্সাম্পল, আমি ডেপ্রিসিয়েশন আগে যেটা বললাম, আপনি একটা অ্যাসেট কিনছেন, এটা আপনি 10 বছর ইউজ করবেন বা 5 বছর ইউজ করবেন, এটার ডিসিশন কিন্তু ম্যানেজমেন্টের হাতে থাকে। সো এইটা দিয়ে ওরা কিন্তু আপনার রেভিনিউ বা প্রফিট ম্যানিপুলেট করতে পারে। তো
তারপর যেমন ধরেন আপনি যদি টু কনজারভেটিভ হন, একটা অ্যাসেট বললেন যে আমি 3 বছরই শেষ ইউজ করে এটা চার্জ অফ করে ফেলবো, হোয়ারাস এটার অ্যাকচুয়াল ইকোনমিক লাইফ 10 বছর। এখানে কিন্তু এই যে ম্যানেজমেন্ট এই ডিসক্রিপশনটা ইউজ করে। তারপর অনেক কোম্পানির জন্য ট্যাক্স রেট আলাদা, যেমন ব্যাংকের জন্য ট্যাক্স রেট 40%, আবার লোকাল যারা এফএমসিজি বা লিস্টেড কোম্পানি এদের জন্য 27.5%। সো এটা দ্বারাও কিন্তু আপনার এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের চয়েস ডিটারমাইন হয়। তারপরে ক্যাপিটাল মার্কেট, শেয়ার হোল্ডারের কনসিডারেশন, যারা ধরেন যেসব কোম্পানিগুলোর শেয়ার হোল্ডার মেইনলি ইনস্টিটিউশনাল, যেমন আইসিএবি বা ফরেন যারা বাংলাদেশের বিগ বিগ শেয়ার হোল্ডিং অ্যাকোয়ার করে থাকে, যেমন ব্র্যাক ব্যাংক, ওদের প্রায় 40-50% শেয়ার হোল্ডিং হচ্ছে দেশের বাইরে। সো এই সকল কোম্পানি যাদের শেয়ার হোল্ডাররা মোর অর্গানাইজড অর মোর এডুকেটেড, তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর কোয়ালিটি কম্পারেটিভলি বেটার হয়। তারপর যেসব ইন্ডাস্ট্রিতে কম্পিটিশন অনেক হাই, সেই সব ইন্ডাস্ট্রিতেও কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর কোয়ালিটি ভেরি হাই হয়, যেমন ব্যাংকিং সেক্টর একটা, প্লাস আপনার হচ্ছে এই ফাইন্যান্সিয়াল মার্কেট রেগুলেটরস সেকশন গুলা, এদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলো কম্পেয়ার টু আদার সেক্টরস কোয়ালিটি মাচ বেটার। সো আমরা অ্যাকাউন্টিং অ্যানালাইসিস করার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবো? সো আমরা যে অ্যাকাউন্টিং এবং পলিসি ওদের ফুটনোটসে যেগুলো থাকে এগুলো খেয়াল করব। এরপর হচ্ছে ম্যানেজারদের যেখানে যেখানে ডিসক্রিশনারি চয়েস আছে, যেমন ডেপ্রিসিয়েশন প্লাস ক্যাশ রিকগনিশন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, পেনশনের অ্যাক্রুয়াল, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে ওয়েদার দে আর ডুইং ইট ফর অ্যাড পারপাস অর জাস্ট ডুইং অ্যাজ পার বিজনেস নর্মস। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। প্লাস হচ্ছে আমাদের ফার্দার যে এই যে ম্যানেজমেন্টের ইনসেন্টিভও কিন্তু টু সাম এক্সটেন্ট প্রফিটের সাথে লিঙ্ক থাকে, যেমন ধরেন পারফরমেন্স বোনাস। কিছু কিছু ইন্ডাস্ট্রিতে এটা 4-5% অফ টোটাল প্রফিট, বিজনেস যে প্রফিট করছে তার 5% ধরেন পারফরমেন্স বোনাস ডিক্লেয়ার করলো, এই ক্ষেত্রেও কিন্তু ওদের টার্গেট মিট করার একটা ইনসেন্টিভ থাকে। সো এই জিনিসগুলো আমাদের এই অ্যানালাইসিস করার সময় খেয়াল করতে হবে। আবার কিছু কিছু সময় থাকে, যেমন ধরেন আনইউজুয়াল ট্রানজেকশন হয়, হঠাৎ কোনো একটা কোম্পানির মালিক পক্ষ বলছে যে আমাকে এখন 100 কোটি টাকা কোম্পানি থেকে বের করে দাও, এটা কোনো জায়গায় ঢোকানোর জায়গা না পেয়ে দেখা গেল আদার এক্সপেন্স নামে একটা লাইন দিয়ে ঢোকাই দিচ্ছে। সো এই জিনিসটাও আমাদের খেয়াল করতে হবে যে এইখানে যে আনইউজুয়াল কোনো নেচারের এক্সপেন্সেস বা ইনকাম এই বছর বুক করা আছে। এবং এই লাস্ট যেটা ইভালুয়েট দ্য কোয়ালিটি অফ ডিসক্লোজার, আমরা যেখানে ফুডস নোটস এবং এভরিথিং থাকে, যত বেশি ডিসক্লোজার কোম্পানি প্রোভাইড করে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ওই কোম্পানির আপনার যে ফাইন্যান্সিয়াল ডেটাগুলো ওরা প্রেজেন্ট করছে দ্যাট ইজ মোর রিলায়েবল। সো ওভারঅল এই জিনিসগুলো, আর এগুলো তো আমি আগেই অলরেডি বলে ফেলছি যে রেড ফ্ল্যাগ কোথায় কোথায় আছে, যে আনএক্সপেক্টেড চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসিস, আনইউজুয়াল ট্রানজেকশন, লার্জ ফোর্থ কোয়ার্টারে ভেরি লার্জ অ্যামাউন্ট অফ রেভিনিউস। আরেকটা জিনিস যেটা আমাদের করতে হবে, যে আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলো নরমালি পাই এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভেটেড বাই সাম এক্সটার্নাল অডিটরস অ্যাজ পার ল। সো এই অডিটরের অপিনিয়নটা এখানে কি, আপনি অডিটর বলতে পারে যে এখানে যে নাম্বারগুলো দিচ্ছে দ্যাট ইজ নট কারেক্ট অর দ্যাট ইজ কারেক্ট অর দ্যাট ইজ পার্শিয়ালি কারেক্ট। সো এই অপিনিয়নটাও আমাদের কনসিডারেশনে নিতে হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার সময়। এখন ধরেন আপনি এই সবগুলো অ্যানালাইসিস করলেন, করে একটা জাজমেন্ট কলে আসলেন, না এখানে যে নাম্বারগুলো দেখানো আছে, যে রেভিনিউ গুলো দেখানো আছে দ্যাট ইজ ওভার এস্টিমেটেড। সো আপনার এখানে ম্যানুয়াল কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়ে এটার একটা রিলায়েবল নাম্বারে আপনার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, আপনি যদি ধরেন ক্রেডিট অ্যানালিস্ট হন বা আপনি সিকিউরিটিতে ইনভেস্ট করবেন, আপনার নিজের অ্যানালাইসিসের জন্য আপনি এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট এখানে দিয়ে নিলেন যে আমার মনে হচ্ছে ও এখানে 10 কোটি টাকা বেশি প্রফিট দেখেছে। সো ওইটা অ্যাডজাস্ট করার পরে আপনার নেক্সট স্টেপের ভ্যালুয়েশন গুলো করা উচিত। সো দিস ইজ সো ফার ফর অ্যাকাউন্টিং অ্যানালাইসিস। এখন আমি আসি, আপনি এই যে সব অ্যানালাইসিস গুলো করলেন, প্রোফর্মা সবকিছু রেডি করলেন, করার পরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলার কি কিছু রেশিও দাঁড়ায় যেগুলো আসলে বিজনেস ডিসিশন মেকিং এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কি থাকে, আপনি যদি ইনকাম স্টেটমেন্ট দেখেন, এখানে যেরকম রেভিনিউ থাকে, কস্ট অফ গুডস সোল্ড থাকে, এটা থেকে আসে বিয়োগ করলে গ্রস প্রফিট, এরপর আপনার এই যে টোটাল এক্সপেন্সেস থাকে এটার মধ্যে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, লিগ্যাল এক্সপেন্স এন্ড ডেপ্রিসিয়েশন যেটা সোললি আপনার ম্যানেজারের ডিসক্রিপশন, এগুলো সব বাদ দেওয়ার পরে আপনার অপারেটিং প্রফিট দাঁড়ায়। এবং অপারেটিং প্রফিটের পরে আপনি যেটা বাদ দেন সেটা হচ্ছে আপনার বরোইং কস্ট অর ইন্টারেস্ট এক্সপেন্সেস। আপনি যদি কোনো জায়গা থেকে লোন নিয়ে থাকেন, সে লোনের উপর যে ইন্টারেস্ট সেটা, এটা বাদ দেওয়ার পরে আপনার দাঁড়ায় হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্সেস। এবার এইটার পরে আপনার রেসপেক্টিভ যে কোম্পানি, ওই কোম্পানির একটা ট্যাক্স রেট অ্যাপ্লাই হয়। ফর ম্যানুফ্যাকচারিং ইট ইজ নর্মালি 27%,
ফর ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিস ইজ রাফলি 40%। সো এই টাকাটা গভর্নমেন্টকে আপনার দিয়ে দিতে হয়। দেওয়ার পরে যেটা থাকে সেটা হচ্ছে আপনার নেট প্রফিট আফটার ট্যাক্স। এটাই মেইনলি শেয়ার হোল্ডারদের প্রফিট। এখন শেয়ার হোল্ডার কিন্তু দুই টাইপের হয়। একটা হচ্ছে আপনার প্রিফার্ড শেয়ার হোল্ডার, এদেরকে ফাইনাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করার আগে একটা ফিক্সড ডিভিডেন্ড দিতে হয়। এটা দেওয়ার পরে যেটা থাকে এটা হচ্ছে একদম যারা নেট ইকুইটি হোল্ডার আর আপনার কোম্পানির কোর মালিক, এদেরকে দেওয়ার জন্য আপনার যেটা থাকে এটাকেই বলে আপনার রিটেইন আর্নিংস অর নেট প্রফিট আফটার ট্যাক্স অ্যাডজাস্টেড ফর প্রিফার্ড ডিভিডেন্ড। এখন আমি এটা যদি ব্যালেন্স শিটে আসি, ব্যালেন্স শিটের মধ্যে কি থাকে? মেইনলি ব্যালেন্স শিটের মধ্যে ফার্স্ট পার্ট থাকে অ্যাসেট, অ্যাসেটের মধ্যে কারেন্ট অ্যাসেট থাকে। এখানে আমাদের কি কম্পোনেন্ট থাকে কারেন্ট অ্যাসেটের মধ্যে? ক্যাশ অ্যান্ড ক্যাশ রিসিভেবলস, মার্কেটেবল সিকিউরিটিজ, অনেক কোম্পানি আপনার সিকিউরিটি মার্কেটে ইনভেস্ট করে, তাদের এখানে যেটা লিকুইড অ্যাসেট মোস্টলি। আর এক হচ্ছে আপনি যদি ধরেন বাকিতে সেল করে থাকেন বা বাকিতে সার্ভিস দিয়ে থাকেন, এটার যে রিসিভেবলস এটা থাকে। আর যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ওদের জন্য ইনভেন্টরিজ থাকে, সে আপনি র ম্যাটেরিয়াল কিনে রাখছেন বা এখনো যে গুড প্রডিউস করছেন এটা সেল করেন নাই, দ্যাট ইজ ইউর ইনভেন্টরিজ। আর ফিক্সড অ্যাসেটের মধ্যে কি থাকে? আপনার ল্যান্ড এন্ড বিল্ডিং থাকে। আচ্ছা, বাই দ্য ওয়ে আমার জি এক্সেল শিটটা কি দেখা যাচ্ছে? আই এম জি নট শিওর। শীটটা আমার কি রেশিওজ এর স্লাইডে ও এখন। নো নো সরি, আই থিংক আমার স্প্রেডশিটটা আমি, মাই ব্যাড, আমি স্টকিং থ্রু স্প্রেডশিট, ওইখান থেকে এখানে সামহাও দেখা যাচ্ছিল না। জি এখন কি দেখা যাচ্ছে স্প্রেডশিটটা? না এখনো আসতেছে, মনে হয় একটু সময় নিচ্ছে। সো আসছে আই থিংক। জি না এখনো তো দেখা যাচ্ছে না। আমার এখান থেকে আপনি ওকে দেখ। ইজ ইট ভিজিবল? এখনো ভিজিবল না এখানে। ওকে, লেট মি ট্রাই अगेन। ওকে, সেটা দেখা গেলে আমাকে বলেন, তাহলে আই থিংক আই উইল মুভ জি ফরওয়ার্ড। অবশ্যই। এখনো ভিজিবল না আসলে। ওকে, সো আচ্ছা আমি বলতে থাকি, এরপর জাস্ট ওইখানে একটু জি জি শুরু শিওর, করবো। কোনো সমস্যার কারণে শেয়ার হচ্ছে না। ওকে, সো এই জি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলা, এইগুলা থেকে কি কিছু রেশিও আমাদের ডিডিউস করতে হয় যেটাই নাম্বারের থেকে। যেমন আপনার কারেন্ট অ্যাসেট, যেটা আমরা এক্সেলটা হলে বেটার হতো, এখানে দেখাতে পারতাম যে জি কারেন্ট অ্যাসেট যেখানে থাকে, এখানে নরমালি যে অ্যাসেট গুলো আমার লাস্ট 12 মাসের মধ্যে আমি কনভার্ট করে ক্যাশে নিয়ে নিতে পারবো, এই অ্যাসেটকে কারেন্ট অ্যাসেট বলি। আর কিছু থাকে ধরেন জি আপনার কারেন্ট লায়াবিলিটিস, নেক্সট 12 মাসের মধ্যে, নেক্সট 1 মান্থের মধ্যে আমার যে লায়াবিলিটি গুলো পে অফ করতে হবে, that is our জি current liabilities. So a current asset divided by current liability is your current ratio. এটা আপনার কি রিপ্রেজেন্ট করে? যে আপনার যদি কোনো আনফোরসিন ইভেন্ট হয়, তখন আপনি আপনার কারেন্ট অ্যাসেট দিয়ে কারেন্ট লায়াবিলিটি মিট আপ করতে পারবেন কিনা। সিমিলারলি আরো কিছু রেশিও আমাদের এখানে দেখা হয়, যে আপনার এই ইনভেন্টরি টার্নওভার, যে আপনি ধরেন 100 কোটি টাকার মাল কিনলেন, এই 100 কোটি টাকার যে র মেটেরিয়াল কিনলেন, এটা দিয়ে আপনি কত কোটি টাকার, সে ধরেন আপনি 1000 কোটি টাকা সেল করছেন, তার মানে জি আপনার 100 কোটি টাকার ইনভেন্টরি এগেইনস্টে 10 টাইমস আপনি সেল করতে পারতেছেন। এটাকে বলে ইনভেন্টরি টার্নওভার রেশিও। কারণ সিমিলার, সরি দেখা যাচ্ছে নাকি স্টিল ইটস? না এখনো দেখা যাচ্ছে না। ওকে, এটা হোয়াটসঅ্যাপে সেন্ড করার ইজ দেয়ার এন অপশন? ওকে, জাস্ট গিভ মি 10 সেকেন্ডস, আমি এটাকে এক্সেলে পিডিএফ পিপিটি তে পেস্ট করব।
আচ্ছা, এখন কি দেখা যায় আমার এন্টায়ার স্ক্রিনটা? না, শেয়ারিং এখনো শুরু হয়নি স্যার। I don't know. What's wrong? Okay, I will share this Excel with the you so that if anyone interested, he can get it. Yes, sure. We'll make sure everyone gets that. Okay, now come to our next point. So আমরা এই যে কিছু রেশিও আইডেন্টিফাই করার জি। পরে এটাকে আমরা একটা প্রোফর্মা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এ নিয়ে যাব। এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ডেটাগুলো আমি ধরেন এক্সেলে বা যে কোনো জায়গায় পপুলেট করার পর যে আমি এই টোটাল যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এই সবগুলোকে অ্যাজ পার্সেন্টেজ অফ অ্যাসেট এবং অ্যাজ পার্সেন্ট অফ রেভিনিউতে নিয়ে গেলে আমার কাছে একটা ক্রিস্টাল পিকচার পাওয়া যাবে যে আমি টোটাল যদি 100 টাকা সেল করি এর কত অংশ আমি কস্ট অফ গুডস সোল্ডে খরচ করতেছি, কত অংশ স্যালারি এবং আদার এক্সপেন্সেসে খরচ করতেছি, কত অংশ ট্যাক্স দিচ্ছি এবং রেসিডুয়াল আমার কত অংশ লাভ হচ্ছে। সো এইভাবে করে আমি ধরেন একটা কারেন্ট থিওরিটিক্যাল পজিশনে দাঁড় করাইতে পারি। দাঁড় করানোর পরে আমি এখানে বুঝতে পারি যে আমার অ্যাকচুয়ালি কোন জায়গায় হাত দেওয়ার আছে। আমি যদি কোম্পানির প্রফিটেবিলিটি বাড়াইতে চাই গোয়িং ফরওয়ার্ড, যে আমার সেলস ধরেন আমি বাড়াইতে পারতেছি না, ইন দ্যাট কেস আমার কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কমানোর কোনো চান্সেস আছে কিনা, বা আমার যদি সিগনিফিকেন্ট ইন্টারেস্ট এক্সপেন্সেস থাকে লোন পে অফ করার ফলে আমার কোম্পানি নেট বেনিফিটেড হবে কিনা, এই জিনিসগুলো আমার এখানে ক্যাপচার হয়ে যাবে এই প্রোফর্মা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ইনপুট দেওয়ার পর। এরপর আপনি যদি অ্যানালিস্ট বা ইনভেস্টর হন তখন আপনি কি করবেন, এই যে একটা নর্মালাইজড আপনি একটা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট বানালেন, এটাকে নেক্সট ফোরসেবল পিরিয়ডের জন্য আপনি প্রজেকশন করলেন নেক্সট ইয়ারের রেভিনিউ কি হবে, সে আপনি ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স প্লাস সব ইনফরমেশন মিলে দেখলেন যে নেক্সট ইয়ার এই কোম্পানি এক্সপেক্টেড টু গ্রো 10% অর 20%, আপনি লাস্ট 2-3 ইয়ার্স এর গ্রোথ ওইখানে দেখতে পারবেন। আমি প্রোফর্মাটা শেয়ার করে দেবো, এখানে ইনফরমেশন গুলো আছে, হাউ টু ডু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস স্টেপ বাই স্টেপ। সো এগুলো করার পর আপনি একটা প্রজেক্টেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বানাইলেন, বানায়ে ওটা আপনি অ্যাজ এ ইনভেস্টর আপনি দেখলেন যে এইখান থেকে এখন যে থিওরিটিক্যাল শেয়ার প্রাইস বা যেটা আপনার আসতেছে ওইটা আপনার জন্য ইনভেস্টেবল কিনা। সে একটা শেয়ারের থিওরিটিক্যাল প্রাইস আসলো 25 টাকা, আপনি দেখলেন ওটার মার্কেট প্রাইস আছে 18 টাকা। সো আপনি যদি শেয়ারটা এখন কেনেন লং টার্মের জন্য এটার প্রসপেক্ট ভালো হবে, ডেফিনেটলি কোনো না কোনো সময় উইদিন নেক্সট ফিউ মান্থস অর ফিউ ডেজ এটা হয়তো 25 টাকায় চলে যাবে। দিস ইজ অন শর্ট অফ অ্যানালাইসিস। আপনি যদি ক্রেডিট অ্যানালিস্ট হন ওইখানে যে থিওরিটিক্যাল ভ্যালু দেখতেছেন ওইটার থেকে যদি আপনি দেখেন তাহলে আপনি ওইখান থেকে যদি ওটা ডেট কভারেজ রেশিওটা লো হয় তাহলে কোম্পানি বা ব্যাংক উইল মেক শিওর যে তারা এই কোম্পানিকে লোন দিবে, আদার দেন তারা কিন্তু এই ডিসিশনটা ডিক্লাইন করে দিবে। সে ফর এক্সাম্পল একটা কোম্পানির আপনার শেয়ারের ভ্যালু আছে সে 100 কোটি টাকা, ওর কারেন্টলি 40 কোটি টাকা লোন আছে, এখন সে যদি আরো 50 কোটি টাকা লোন চায় তাহলে কিন্তু 90 কোটি টাকা লোন হয়ে যাবে 100 কোটি টাকা শেয়ার এগেইনস্টে, হুইচ ইজ ভেরি রিস্কি। Any loan to equity ratio over 60% is considered to be risky. এখানে এই পয়েন্টগুলো এখানে ক্যাপচার করা আছে, আই থিংক আমি এক্সেল দিয়ে দিব, তারপরে কারো যদি কোশ্চেন আমাকে ফরওয়ার্ড করে দিতে পারেন, আই উইল জাস্ট ট্রাই টু রিপ্লাই টু ইট। সরি আমি আমার অ্যাকচুয়ালি স্প্রেডশিটটা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারছি না বিকজ আই এম ডুইং ইট ফ্রম মাই ল্যাপটপ। না, কোনো অসুবিধা নেই, আমরা ওটা পরে আপনার থেকে কালেক্ট করে নিব। সো ওইখানে এই থিওরিটিক্যাল প্রাইসটা ইম্পর্টেন্ট, আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করে ওটার উপর কিছু জাজমেন্ট অ্যাপ্লাই করে যে থিওরিটিক্যাল ভ্যালুটা আপনি ডিটারমাইন করবেন দ্যাট ইজ দ্য কোর ভ্যালু, এবং ওইটার বেসিসেই আপনি ডিসিশনটা নেবেন, যে কোনো ধরনের ডিসিশন। এটা আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন হতে পারে, ফাইন্যান্সিং ডিসিশন হতে পারে, বা এমন হতে পারে যে আপনি একটা বড় কোম্পানির যদি আপনি সিও হন, অনেক কোম্পানিকে টেক ওভার করে, যেমন আমি আগে যেটা বললাম রবি এয়ারটেলের মার্জার, আপনি দেখবেন এই যে আকিজের যে সিগারেট কোম্পানি ছিল এটা জেটিআই কিনে নিয়েছিল। সো এই ডিসিশন গুলো কিন্তু এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর মার্জার এন্ড অ্যাকুইজিশনের যে ডিসিশন সেগুলো এটার বেসিসে হয়ে থাকে। সো দিস ইজ দ্য ওভারঅল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ গুলো আমি স্লাইড এবং এক্সেল শেয়ার করে দিব আপনাদের সাথে, যারা ইন্টারেস্টেড ওদেরকে আমি শেয়ার করতে পারি। জি, সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে আই উইল ট্রাই টু আনসার দ্যাট। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে চলে যাই। আমি আমাদের অডিয়েন্সদের রিকোয়েস্ট করব যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার আপনার জন্য কিছু কোয়েশ্চেনস আছে স্যার, এটা অবশ্যই আপনি আমাদেরকে কিছু ইনক্লুসিভ আনসার দেওয়ার ট্রাই করেন। একটি বিজনেস কেস অ্যানালাইসিস করার সময় বিনিয়োগের
সম্ভাব্য রিটার্ন মূল্যায়ন করতে আপনি কোন ফাইন্যান্সিয়াল মেট্রিককে প্রায়োরিটি দিবেন? আপনি কয়েকটি রেশিও মেনশন করছেন, আপনারা অবশ্যই মাল্টিপল অ্যাসপেক্টস কনসিডার করেন। আপনারা কোন রেশিওটাকে অথবা কোন মেট্রিককে কি ডিটারমিনেন্ট হিসাবে ফার্স্ট অফ আইডেন্টিফাই অল, আমরা যখন যে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে থাকি, রিটার্ন অন ইকুইটি বলি, আরওই, এটা একটা কি মেট্রিক্স। এটা হচ্ছে আপনার কোম্পানির নেট ইনকাম কত জেনারেট করছে এবং আপনার ইকুইটি পোর্শন কত, এটা এটা হচ্ছে ফার্স্ট আপনার ব্লাইন্ড আইতে। আপনি যদি আরওইটা আপনার ভালো থাকে, সে ধরেন আপনি যদি টি বন্ড বা টি বিলে ইনভেস্ট করেন, সেখানে আপনি 10% শিওর আপনি পাবেন, 11% শিওর পাবেন। এখন কোনো কোম্পানি যদি দেখেন আরওই 25%, তাহলে এটা এক্সপেক্টেড যে ফিউচারে আপনি এই 100 টাকা ইনভেস্ট করে 25 টাকা রিটার্ন পাবেন। কিন্তু হোয়ারাজ আপনার যে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট গুলো আছে, যেটা টি বন্ড হতে পারে, টি বিল হতে পারে, সঞ্চয়পত্র হতে পারে, ওখান থেকে 10% পাচ্ছেন। সো এই কম্পারিজনে কিন্তু আপনার এই আরওই উইল প্রিভেইল। এখন এটা গেল লেমেন্স টার্মে। আপনি যখন একটা সলিড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হবেন বা আপনি একটা বিজনেস ম্যানেজার, তখন ডিসিশন ইজ নট দ্যাট ইজি। আপনাকে তখন কি করতে হবে? আপনাকে তখন নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করতে হবে। হোয়াট ইজ দ্যাট? এটা হচ্ছে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস থেকে কোম্পানির যে নেট আর্নিংটা বের করছেন, ওই আর্নিং কে আপনার একটা রিকোয়ার্ড ডিসকাউন্ট আছে, যে আপনি আপনার এই ইনভেস্টমেন্টের উপর কত পার্সেন্ট রিটার্ন চান। সে ফর এক্সাম্পল, আপনি যদি অল্টারনেটিভলি 20% যে কোনো জায়গা থেকে 100 টাকা ইনভেস্ট করে পেতে পারেন, তো আপনি 20% দিয়ে এই ফুল যে ক্যাশ ফ্লোটা, এটাকে ডিসকাউন্ট করে দেখলেন যে আপনার স্টিল পজিটিভ। আপনার যে ইনভেস্টমেন্টের যে অ্যামাউন্ট, তার থেকে আপনার এই ফিউচার ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোর সামেশনটা পজিটিভ, নেট প্রেজেন্ট ভ্যালুটা পজিটিভ, দেন ইউ শুড গো ফর দিস ইনভেস্টমেন্ট। সো ইন লেমেন্স টার্মে যদি দেখেন, তাহলে হচ্ছে আরওই যদি আপনার টার্গেট রিটার্নের থেকে বেশি থাকে, দেন ইউ শুড গো ফর ইট। আর যদি ইন ডেপথ অ্যানালাইসিস করে যেতে চান, দেন ইউ শুড গো ফর এনপিভি অ্যানালাইসিস। ইফ ইউর এনপিভি ইজ পজিটিভ অ্যাট ইউর এক্সপেক্টেড ডিসকাউন্ট রেট, দেন ইউ শুড গো ফর দ্যাট ইনভেস্টমেন্ট। জি, এরপর আরেকটি কোয়েশ্চেন, যে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ফলাফলের মূল্যায়ন করতে এবং ডিসিশন নেওয়ার বিষয়ে অবহিত করতে একটি ব্যবসায়িক ক্ষেত্রে কিভাবে আমরা সিনারিও অ্যানালিসিসকে ব্যবহার করতে পারি? ওকে, এখানে আই শুড হ্যাভ শেয়ারড যে স্প্রেডশিটটা আমি শেয়ার করব, এখানে দেখবেন যে মাল্টিপল সিনারিও অ্যানালাইসিসও ক্যাপচার করা আছে। মেইনলি আমি 3টা কেস কনসিডার করছি, আপনার ওর্স্ট, বেস কেস এন্ড অপটিমিস্টিক কেস। সিনারিও আপনার বিভিন্ন রকমের হতে পারে, যেমন আপনি কয়েকটা প্যারামিটারের সিনারিও দেখতে পারেন। একটা ধরেন আপনার এই যে কোভিড যেমন মহামারী হলো, এরকম যদি মহামারী হয়, আপনার তখন কি হবে? কস্ট অফ আপনার সেলসের ভলিউম কমে যাবে। সেলসের ভলিউম কমে যাবে, কিন্তু নট নেসেসারিলি আপনার সব খরচ আপনি এলিমিনেট করতে পারবেন। আপনি হয়তো যারা আপনার স্টাফ আছে ওদের কমিয়ে দিলেন, বেতন কমিয়ে দিলেন, কিন্তু আপনার যদি ব্যাংক লোন নেওয়া থাকে, ব্যাংক লোন কিন্তু কমাইতে পারবেন না। প্লাস আপনার যদি কিছু ফিক্সড কমিটেড এক্সপেন্ডিচার হয়েই থাকে, যে আপনি ভাড়া নিয়ে ফেলছেন 5 বছরের কন্ট্রাক্ট, 5 বছরের আগে কিন্তু আপনি ওই বাসা ভাড়া ক্যান্সেল করতে পারবেন না। সো এই ওর্স্ট কেস সিনারিওতেও আপনার এই কনসিডারেশন গুলো চলে আসবে, যে আপনার সেলস কমবে কিন্তু আপনি কস্ট পুরোপুরি কমাইতে পারতেছেন না, হোয়ারাজ ইওর রেভিনিউ কমবে। রেভিনিউ করলে আপনার এটার রিটার্ন অন ইকুইটি কি হবে, আপনার নেট প্রফিট মার্জিন কি হবে, এটা একটা। আবার এটার যদি বেস কেস সিনারিও না, আপনি কি হলো, আপনার এই কন্ট্রাক্ট গুলো ফ্লেক্সিবল ছিল, আপনি স্যালারি স্টাফ ছেড়ে দিলেন অনেকগুলা, আপনার যে রেন্টাল কন্ট্রাক্ট ছিল ওটা নেগোশিয়েবল ছিল, আপনি ওর সাথে বাদ দিয়ে দিলেন, সব খরচও প্রপোর্শনেটলি কমায় ফেললেন, এটা ধরেন বেস কেস। একটা হচ্ছে অপটিমিস্টিক কেস, যেমন আপনি যদি মাস্কের ব্যবসায়ী হন বা আপনি ধরেন হ্যান্ড স্যানিটাইজার ব্যবসায়ী হন, এই ক্ষেত্রে আপনার কি করোনা ইজ এন অপটিমিস্টিক সিনারিও ফর ইউ। সো ওই ক্ষেত্রে বিজনেসের আপনার সেলস বাড়বে, খরচ বাড়বে না, আপনার জন্য পজিটিভ ফেভারেবল। এরকম আপনার অনেকগুলো সেন্সিটিভিটি অ্যানালাইসিস আমার স্প্রেডশিটটাতে করে দেওয়া আছে, আই উইল শেয়ার উইথ ইউ। আপনি যারা অডিয়েন্সের মধ্যে ইন্টারেস্টেড, আই থিংক ইউ ক্যান শেয়ার উইথ देम অলসো। ইয়েস, শিওর। এখন আমরা অডিয়েন্স থেকে কিছু কোয়েশ্চেন নিতে যাই। ওনার এখানে একজন কোয়েশ্চেন করেছেন যে in what ways can financial analysis assist in detecting potential fraud within a company's financial records? ওকে, এটা আমি যে স্লাইডটা শেয়ার করেছিলাম, ওইখানে দেখবেন যে কিছু পোটেনশিয়াল রেড ফ্ল্যাগস ছিল, যেগুলা দেখলে আপনি বুঝতে পারবেন whether company is doing fraud to manipulate its results. সো এখানে পোটেনশিয়াল রেড ফ্ল্যাগস গুলো কি কি? আপনার ধরেন আপনি একটা অ্যাকাউন্টিং পলিসি নিয়েছেন যেটা নট কনসিস্টেন্ট উইথ দ্য ইন্ডাস্ট্রি। যেমন ধরেন আপনার একটা মেশিনারি ইন্ডাস্ট্রি 5 বছর ধরে ডেপ্রিসিয়েট করে, এটা আপনি 2 বছরে ডেপ্রিসিয়েট করে দিলেন।
তারপর আপনার কোনো একটা আনএক্সপ্লেইন ট্রানজেকশন, হঠাৎ করে দেখলেন যে আপনি কোনো রিজন ছাড়া ওভারঅল ইয়ার আপনার সেলস 100% বাড়ছে, whereas ইন্ডাস্ট্রি সেলস পড়ছে, আপনার সেলস এর কস্ট বাড়ে নাই, এটা জি একটা। তারপরে দেখলেন যে হঠাৎ করে আপনার নরমালি আপনি কি করেন, সেল বাকিতেও করেন ক্যাশেও করেন, হঠাৎ করে দেখলেন যে বাকিতে বিক্রির পরিমাণ অনেক বেড়ে গেছে। তারপর দেখলেন যে আপনার একটা কোম্পানির ইনকাম বাড়ছে কিন্তু ওটা ট্যাক্স লায়াবিলিটি বাড়ে নাই। তারপর আরেকগুলো আছে যে গ্রুপ অফ কোম্পানিজ, যারা যেমন আবুল খায়ের গ্রুপ অফ কোম্পানিজ আছে, তারপর আকিজ গ্রুপ অফ কোম্পানিজ, এইসব কোম্পানিজের মধ্যে কিন্তু রিলেটেড পার্টি ট্রানজেকশন থাকে। এখন কোনো এক বছর দেখলেন হঠাৎ করে একটা কোম্পানি রিলেটেড পার্টি হিউজ অ্যামাউন্টের ট্রানজেকশন রেকর্ড করছে। সো এই যে আপনার পোটেনশিয়াল রেড ফ্ল্যাগস গুলো আছে, এইগুলা দেখলেই আপনি বুঝতে পারবেন যে ওয়েদার এই কোম্পানি ইজ ম্যানিপুলেটিং ইটস নাম্বার। সো তখন আপনাকে এক্সট্রা প্রিকশন নিতে হবে এবং এই নাম্বারগুলো ভ্যালিডেট করার চেষ্টা করতে হবে। থ্রু জি আপনি ওটার হিস্ট্রিক্যাল ইনফরমেশন দেখতে পারেন, অথবা ওর ম্যানেজমেন্টের যে ফার্দার ডিসক্লোজার আছে, যে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু জাস্টিফাইবল গ্রাউন্ডই থাকতে পারে যে এই বছর আপনার হঠাৎ করে একটা সেলস বাড়ছে, অন অফ সেলস হয়েছে। তো এই জি কারণে এটা এই রেড ফ্ল্যাগ গুলো থাকলে আপনাকে এক্সট্রা প্রিকশন হিসেবে এটার যে ফুড নোটস গুলো আছে ওইগুলো আরো ইনডেপথ অ্যানালাইসিস করতে হবে। জি বুঝতে পারছি। আপনি বলেছিলেন যে কারেন্ট রেশিও দিয়ে আমরা শর্ট টার্ম অ্যাসেটস দিয়ে শর্ট টার্ম লায়াবিলিটিস পে অফ করার অ্যাবিলিটি বুঝতে পারি। জি, কারেন্ট রেশিওটা ফেভারেবল রেঞ্জটা কি হতে পারে, স্পেশালি একটা নিউ বিজনেসের জন্য? ওকে, একটা নিউ বিজনেসের জন্য ইট শুড বি লোয়ার। আমরা নরমালি আপনার এটা কিন্তু ইন্ডাস্ট্রি ভ্যারি করে। সো আপনি যদি যে ডিএসসি বা আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটে যান, ওরা কিন্তু একটা ইন্ডাস্ট্রি বেঞ্চমার্ক করে দেয়। সে আপনি যদি একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি দেখেন, ওইখানে দেখবেন যে ওই ইন্ডাস্ট্রির ওভারঅল কারেন্ট রেশিও কত, জি তারপর ওই প্রত্যেকটা রেশিও এখানে কোটেড থাকে। আপনি যখন একটা পার্টিকুলার কোম্পানি ওই ইন্ডাস্ট্রির আন্ডারে, সে আপনি বাটাকে, শু ইন্ডাস্ট্রি যারা, ওদের আন্ডারে বাটাকে আপনি অ্যানালাইজ করতেছেন, দেখলেন যে বাটার ফর এক্সাম্পল বাটার কারেন্ট রেশিও হচ্ছে 2, whereas ইন্ডাস্ট্রির কারেন্ট রেশিও ইজ 5, কারণ এগুলো ক্যাশ রিচ কোম্পানি, শুড বি হায়ার, ওটার কারেন্ট ক্যাশ ব্যালেন্স এবং কারেন্ট অ্যাসেট হায়ার থাকে আপনার কারেন্ট লায়াবিলিটিজ থেকে। তখন কিন্তু আপনার এখানে একটা কনসার্ন মনে হতে পারে যে পুরা ইন্ডাস্ট্রি এটার থেকে হায়ার, সো এটা কেন লোয়ার। সো নর্মাল আপনি যদি 100% হয় দেন ইটস পারফেক্ট, নো রিস্কি, বাট লেস দেন 100% হলে দেয়ার ইজ সাম রিস্ক এলিমেন্ট। সো ওটাও জাস্টিফাই করতে হবে আপনার আদার প্যারামিটার্স গুলো দেখে, যে এটা কি কনসিস্টেন্টলি লাস্ট 2-3 ইয়ার্স এইভাবে ম্যানেজ করে আসতেছে। কোনো কোনো কোম্পানি ট্রেজারি অনেক এফিসিয়েন্ট হয়, তারা ওর কাছে আইডিয়াল কোনো ক্যাশ রাখে না, ইনভেস্ট করে দেয়। সো ওর যতটুকু বেয়ার মিনিমাম ও ততটুকুই রাখে। সো এই ক্ষেত্রে আপনি এই যে ইন কনজাংশন উইথ আদার কি প্যারামিটার্স, আপনি যদি লাস্ট 3 ইয়ার্স এর রেশিও দেখেন বা ওর যে আপনি মার্কেটেবল সিকিউরিটিজ এর ইনভেস্টমেন্টটা দেখেন, যে এইটা একদম টাইটলি মেইনটেইন করে, সেই ক্ষেত্রে আপনার কারেন্ট রেশিও লেস দ্যান 1 হলেও কিন্তু অ্যাকসেপ্টেবল। সো ইজিয়েস্ট অপশন হচ্ছে এটার ইন্ডাস্ট্রি এভারেজটা দেখা ফ্রম ডিফারেন্ট ওয়েবসাইটস, ইউ উইল গেট দ্যাট ইনফরমেশন, এবং ওইটার থেকে এই পার্টিকুলার কোম্পানিটা সিগনিফিকেন্টলি বিলো কিনা। আর ব্যাংকের জন্য যেমন ধরেন কারেন্ট রেশিও ইজ প্রিটি লো, থাকেই না অলমোস্ট, কারণ ওর কারেন্ট অ্যাসেট যেটা, এটা আপনার সব হচ্ছে টার্মে ইনভেস্ট করা থাকে, কিন্তু লায়াবিলিটি তো লায়াবিলিটিতেই থেকে যায়। সো এই কারণে এটা ইন্ডাস্ট্রি ভ্যারি করে। আচ্ছা, আমাদের আরেকজন ভিউয়ার কোয়েশ্চেন করেছেন, সাফা ইফতিসুম, নিউ ভেঞ্চারের ক্ষেত্রে প্রথম বছরে কি ইনকাম বা প্রফিটে শো করবে, নাকি 2/3 2-3 বছর পরে প্রফিট শো করা রিজনেবল? কারণ ভেঞ্চার আচ্ছা, আসলে শর্ট টার্মে প্রফিটেবল হয় না অনেক সময়। ওকে, হ্যাঁ, এইটা এখানে যখন আমি এখানে আরেকটা মডেল আপনাদেরকে এখানে দিয়ে দিব, যেটা হচ্ছে জি ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডস। নরমালি কি হয়, ভেঞ্চার যারা থাকে এরা 2-3 না আরো হতে পারে 5-6 বছর, যেমন ধরেন বিকাশ, বিকাশ স্টিল ফরমেশনের 10 বছর পরে গত বছর মনে হয় আপনার প্রফিট শো করছে, প্রফিট। কিন্তু জি বিকাশের ভ্যালুয়েশন যদি দেখেন ওভার $1 বিলিয়ন। সো জিনিসটা জি এরকম, ভেঞ্চার ক্যাপিটাল বা একদম নিউ বিজনেস যেগুলো, এগুলো 2-3 বছর না আরো লেটার পিরিয়ড হতে পারে আইটি সেক্টরের জন্য, যেটা আরো 10 বছর পরে ইন্ডাস্ট্রিতে রেভলিউশন আনবে। সো এই ক্ষেত্রে আপনাকে এই এক্সপেক্টেড যে পিরিয়ড 4-5 বছর হতে পারে, 7-8 বছর এক্সটেন্ডেড হতে পারে, যখন থেকে প্রফিট আসবে ওই সময় পর্যন্ত আপনার এটাকে ফোরকাস্ট করতে হবে। ফোরকাস্ট করার জি পর আপনার যেটা করতে হবে, একটা এক্সিট মাল্টিপল একটা ডিটারমাইন করতে হবে। সে আপনি ধরেন 10 বছরের একটা প্রোফর্মা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করলেন, করার পরে 10 বছরের পরেও তো এই বিজনেস চলবে, 10 বছর পরে তো এই বিজনেস বন্ধ হয়ে যাবে না, তখন আপনি যেটা করবেন জি ওটার একটা টার্মিনাল ভ্যালু এস্টিমেটস করবেন।
তখন ওই টার্মিনাল ভ্যালু আপনার ডিসকাউন্ট করে কারেন্ট ইস্যুর সাথে অ্যাড হবে। সে আপনার 3 বছর বা 5 বছর পর্যন্ত লস হলো, এরপরে আস্তে আস্তে প্রফিট ইনক্রিজ করতে থাকলো। এট ইয়ার 7 or 8 দেয়ার শুড বি এ নরমালাইজড প্রফিট। বিজনেস এখন ফুল মোডে রান করতেছে, দিস ইজ আওয়ার নরমাল প্রফিট। সো আপনি ওই প্রফিটটাকেই বেস ধরে টার্মিনাল ভ্যালু ডিটারমাইন করে এই কোম্পানির ভ্যালুয়েশন করতে পারেন। সো আমি এক্সেলটা দিয়ে দিব, এখানে দেখবেন যে এই অ্যাপ্রোচেই আপনার করা আছে মাল্টিপল ইয়ার্স কিভাবে কভার করবেন। জি, এখন আরেকটা কোয়েশ্চেন নিচ্ছি, নিয়াজ মোর্শেদ খান করছেন। What is your advice for new startups by young generation who will be trying to win this half price? আমাদের এই বছরে যেটা হাল্ফ প্রাইজে কম্পিটিশন, এখানে যারা নতুন ভাবে এন্টারপ্রেনারশিপে যোগ হচ্ছে, ওদের জন্য আপনার অ্যাডভাইস কি? ওকে, সো আমার অ্যাডভাইস থাকবে, এখন অনেক ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম আছে, বার্মার্স এন্ড পার্টনার্স আছে, আইডিএলসির একটা উইং আছে, প্লাস আই থিঙ্ক স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকেরও এসসি ভেঞ্চার আছে, বাট ওরা বাংলাদেশের জন্য এখনো এটা অ্যাভেলেবল করে নাই, আদার কান্ট্রি গুলা করে। প্লাস সোফার আই নো আপনার আইপিডিসিরও এরকম কিছু ফাইন্যান্সিং স্কিম আছে। সো আপনাদের যদি সলিড বিজনেস কেস থাকে যে এই আইডিয়া দ্যাট ইজ সেলেবল অ্যান্ড দ্যাট ক্যান ট্রান্সফর্ম ইউর বিজনেস ড্রাস্টিক্যালি উইদিন 2 or 3 ইয়ার, সো আপনারা এই রেসপেক্টিভ এদের সাথে যোগাযোগ করতে পারেন, দে উইল গিভ ইউ স্টার্ট আপ ফান্ডস। অথবা আরেকটা যেটা হয়, আপনি দেখবেন যে কিছু ভেঞ্চার ক্যাপিটালিস্টই পাবেন, সে আপনাদের ইউনিভার্সিটি বা অন্যান্য জায়গায় দেখবেন অনেকেই আপনার কি হয়, যাদের ছোটখাটো বিজনেস আছে এরা এইসব জায়গায় টাকা ইনভেস্ট করে। যেমন ধরেন সেবা XYZ কে আমি চিনি, ওরা যখন ইনিশিয়ালি শুরু করছিল আমাদেরই এক সিনিয়র বড় ভাই কাছে টাকা নিতে আসছিল যে আমাকে এরকম 10 লাখ বা 20 লাখ টাকা দেন, আমি এই আইডিয়াটা শুরু করছি। এই কোম্পানি কিন্তু এখন কয়েকশো কোটি টাকার ইকুইভ্যালেন্ট ভ্যালুয়েশন হয়ে গেছে। জাস্ট মনে হয় 10 লাখ টাকা দিয়ে উনি মনে শুরু করছিল, জাস্ট ওনার কন্ট্রিবিউশন। সো নিউ স্টার্টআপদের আমার সাজেশন থাকবে এরকম যে আপনারা এই ভেঞ্চার ক্যাপিটাল ফার্মগুলোকে আপনাদের সলিড বিজনেস কেস যদি দেখাইতে পারেন, দে উইল শিওরলি বি ইনভেস্টিং ইন ইউ। জি, আমি আর কয়েকটা কোয়েশ্চেন নিব, বেশি না। একজন জিজ্ঞেস করছেন শর্ট টার্ম প্ল্যানিং এর জন্য, যে আমরা যদি 1 বছর অথবা 2 বছরের দেখাতে চাই, ওখানে ফিক্সড কস্ট আর অ্যাসেটস এর প্ল্যানিংটা আসলে কিভাবে করলেই আইডিয়াল? ওকে, আপনি একটা কোম্পানি যদি 1 বা 2 বছরের প্রজেকশন দেখাইতে চান, নট নেসেসারিলি কোনো কোম্পানি কিন্তু 1 বা 2 বছরে সিগনিফিকেন্টলি ট্রান্সফর্ম করবে, এটা কিন্তু আনএক্সপেক্টেড। সো আপনি যদি লাস্ট 3 ইয়ার্স বা 4 ইয়ার্স এর হিস্টোরিক্যাল ডেটা অ্যানালাইসিস করেন এবং ওইখানে যদি মেজর কোনো ভ্যারিয়েশন না দেখেন, যে ও 5% করে রেভিনিউ গ্রো করতেছে, কস্ট 2-3% করে গ্রো করতেছে, সো ওভারঅল প্রফিটও এরকম 3-4% করে গ্রো করতেছে, সো আপনার নেক্সট 2-3 ইয়ার এর জন্য আই থিঙ্ক হিস্টোরিক্যাল যে আপনি অ্যাভারেজ গ্রোথ রেটটা পাবেন, ইউ শুড প্রিজিউম দ্যাট উইল প্রিভেইল। আর তাই ছাড়া যদি কোম্পানি দেখেন যে সিগনিফিকেন্ট ট্রান্সফরমেশন আছে 2 বছরে, বাট 2 বছরে কিন্তু বেনিফিটটা আনলাইকলি, 2 বছরে ওর ইনভেস্টমেন্ট বাড়তে পারে, বেনিফিট উইল বি ইন লেটার পিরিয়ডস। সো শর্ট টার্মের জন্য আপনার এই আমার যেটা সাজেশন হবে, লাস্ট 2-3 ইয়ার্স এর অ্যাকচুয়াল এভারেজ গ্রোথ রেটটা ফর বোথ রেভিনিউ এন্ড কস্ট এবং অ্যাকম্পানিং ব্যালেন্স শিট শুড বি টেকেন। জি, নওশিন ইসলাম কোয়েশ্চেন করেছিলেন যে ফাইন্যান্সিয়াল যেগুলো আমাদের ডট আছে, ওগুলা করার সময় কি সাইকোলজিক্যাল বিহেভিয়ার অথবা সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস এর কনসিডারেশন করা উচিত নাকি? মানে ডেফিনেটলি করা উচিত। যেখানে কিছু জায়গায় যে ইনভেস্টর সে আপনার আপনার এক্সাম্পলই আমি বলি, আপনার ফাদার যদি ধরেন কোনো লেদার ইন্ডাস্ট্রিতে কাজ করতো, ইরেসপেক্টিভ অফ সিচুয়েশন আপনার লেদার ইন্ডাস্ট্রির প্রতি একটা সফট কর্নার ক্রিয়েট করবে। আমার ফাদার যদি ব্যাংকে কাজ করতো, আমার ব্যাংকে শেয়ারের প্রতি একটা ইন্ট্রিনজিক একটা মোটিভ কাজ করে এই শেয়ারটাকে ভালো দেখানো। সো এই জিনিসগুলা আপনার কিন্তু বিহেভিয়ারাল বা সাইকোলজিক্যাল যে অ্যাসপেক্টস গুলা, এগুলো ইনভেস্টমেন্টের এই বায়াস গুলা আপনার এলিমিনেট করা উচিত। পুরোপুরি হয়তো এলিমিনেট করা যায় না, টু সাম এক্সটেন্ট নিউট্রাল থেকে। আপনি এইসব ক্ষেত্রে তখন কি করবেন, আপনি যদি আপনার জায়গায় না থেকে ইন্ডিপেন্ডেন্ট একটা থার্ড পার্টির জায়গায় চিন্তা করেন, ইনক্লুডিং অল ফ্যাক্টস এবং নাম্বারস, যে একজন ইন্ডিপেন্ডেন্ট পার্সন এই নাম্বারগুলো দেখলে তার কাছে কি মনে হতো, এটা ইনভেস্ট করা উচিত বা উচিত না, এই অ্যাসপেক্ট যদি দেখেন, তাহলে এই যে আপনার সাইকোলজিক্যাল বা বিহেভিয়ারাল যে ফিলোসফি, এটা অনেক ক্ষেত্রেই আপনার এখানে আনবায়াস থাকা যায়, বাট পুরোপুরি এলিমিনেট করা কোনোভাবেই পসিবল না। সো বেস্ট অপশন হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টির ভিউতে জিনিসটা দেখা, দেখলে আপনি এই বায়াস গুলো থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন। জি, তাহলে টার্গেট গ্রুপ এর উপর ডিপেন্ড করে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কে টেইলার করতে পারি কোন স্পেসিফিক গ্রুপের জন্য।
ডেফিনেটলি, যেমন ধরেন যে ক্রেডিট অ্যানালিস্ট, তার জন্য তো অ্যাকচুয়ালি ফুল প্রোফর্মা ভ্যালুয়েশন দরকার নাই। ওর ক্রেডিট অর্ডিনেন্সটা জানা দরকার যে একে আসলে লোন দেওয়া যায় কিনা। ও জাস্ট ওর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বের করছে, করে দেখছে যে আমার লোনের ইন্টারেস্ট আর ইনস্টলমেন্ট এত হবে, ও ওই টাকা দিয়ে ও আমার ইন্টারেস্ট এবং ইনস্টলমেন্ট পে অফ করতে পারবে কিনা। সো ওর জন্য কিন্তু এতটুকু ইম্পর্টেন্ট। আবার একজন ধরেন কোম্পানির একটা মেজরিটি শেয়ার কিনতে চায়, তার জন্য ইম্পর্টেন্ট কি হবে, যে এটা লং টার্মে আমাকে কি পরিমাণ রিটার্ন জেনারেট করবে। আমি যদি ওকে এখন 100 কোটি টাকা ইনভেস্ট করি, ও 5 ইয়ার্সে আমাকে 20% বা 25% রিটার্ন দিতে পারবে কিনা। এর জন্য কিন্তু ওই 5 ইয়ার্স এর ফুল প্রজেকশন করে, তার ডিটেলস, ডিসকাউন্ট রেট ধরে, গ্রোথ অ্যাজাম্পশন ধরে, তারপরে ওর একটা ইন্ট্রিনজিক ফুল ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। সো এইভাবে আপনার টেইলর মেড। বাট সবগুলো ক্ষেত্রেই কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ইজ এ কমন পার্ট। আপনি প্রসপেক্টিভ অ্যানালাইসিসে কোন এক্সটেন্টে যাবেন সেটা উইল ডিপেন্ড অন ইওর ইউজেস, বাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ইজ কমন ফর এভরি ইউজার। জি। মিফতাহুল জান্নাত মাইশা একটা কোয়েশ্চেন করেছিলেন যে ইনিশিয়াল বিজনেসের বাজেট করতে কোন ফ্যাক্টরগুলা অবশ্যই কনসিডার করা উচিত, মানে বাজেট স্টার্ট করার আগে কি নিয়ে আমরা কাজ শুরু করতে পারি? ওকে, ফার্স্ট আপনার কাজ শুরু করতে হবে কস্ট রাদার দ্যান থিঙ্কিং অ্যাবাউট রেভিনিউ। কারণ আপনি বিজনেসে প্রথম বছর হয়তো রেভিনিউ নাও আসতে পারে, সেকেন্ড ইয়ারে নাও আসতে পারে, বাট হোয়েন এভার ইউ ফর্ম এ কোম্পানি, আপনার কিন্তু কস্ট ওই দিন থেকে ইনকার করা শুরু করবে। আপনার একটা জায়গা ভাড়া নিতে হবে, আপনার লোকজন রিক্রুট করতে হবে, প্লাস আপনার কিছু লিগাল এক্সপেন্সেস আছে যেটা আপনার ডে ওয়ান থেকে শুরু হয়ে যাবে কোম্পানি ফরমেশনের পরে। সো এইগুলো আপনার বাজেট করার ক্ষেত্রে আগে ফিক্সড কস্টের পোর্শনটা অবশ্যই করে নিতে হবে, কারণ ভেরিয়েবল কস্টটা কিন্তু আপনার ডিপেন্ড করবে আপনার সেলস এর উপরে। আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন, বিক্রি বাড়লে ভেরিয়েবল কস্ট বাড়বে, বাট ফিক্সড কস্ট কিন্তু ওই প্রপোর্শনে বাড়বে না। সো একদম নতুন কোম্পানি ফরমেশনের আগে আপনি এই টেন্টেটিভ যে আপনার 1 বা 2 বছরের যে খরচ, এটাকে একেবারে ফুললি একদম ইন ডিটেলস বাজেট করে নেবেন। এরপর তো আপনার রেভিনিউ কত হবে ওইটার সাথে ইন কনজাংশন উইথ ভেরিয়েবল কস্ট, ওই রেভিনিউ প্রোডাকশনের কস্ট কত হবে সেটা আপনি বুঝতেই পারবেন। জি। আচ্ছা, আমরা এই নিয়ে আমাদের সেশনের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি স্যারকে বলবো যে আপনি শেষ করার আগে যদি কিছু বলতে চান অডিয়েন্সের ক্ষেত্রে, পার্টিসিপেন্টসদের জন্য, ওনারা কিছু ওনাদেরকে যদি ফুড ফর থট ইনসাইটস দিয়ে আপনি শেষ করতে চান তাহলে অবশ্যই প্লিজ। First of all, thank you and Holt Prize for hosting this session. This is a great pleasure for me. Actually, আমি অনেক দিনই ফর্মাল প্রেজেন্টেশনের বাইরে, কারণ এখন যেটা হয় কর্পোরেট প্রেজেন্টেশনই দেওয়া হয়। সো থিওরিটিক্যাল অ্যাসপেক্টস অনেকদিন পর আমারও কিছু জিনিস রিকল করতে হয়েছে। So that's the thing. So thank you actually for helping me out these things. I just almost forgot. Yes. So it has been almost 15 years I left university. সো থ্যাঙ্কস। এবং সবার প্রতি আমার যেটা সাজেশন থাকবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার জন্য নিউট্রালিটি একটা বড় পয়েন্ট। আপনি যদি নিউট্রাল ভিউতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যানালাইসিস করতে পারেন, দেন ডিসিশন মেকিংটা অনেক ইজি হয়ে যায়। অনেক রকমের বায়াস থাকে, যে আপনার একটা টার্গেট থাকে যে এই কোম্পানিটার শেয়ার আমাকে পজিটিভ ভ্যালুয়েশন দেখাইতেই হবে, বা এই কোম্পানিটা আমি নিতেই চাচ্ছি না, এটাকে আমার নেগেটিভ ভ্যালুয়েশন দেখাইতেই হবে। এই ধরনের বায়াসকে অ্যাসাইড করে যদি আপনি নিউট্রাল ভিউ দিয়ে শুরু করতে পারেন, দেন আই থিঙ্ক একটা ফ্রুটফুল আউটকামে পৌঁছাইতে পারবেন। এন্ড দেয়ার আর মাল্টিপল টুলস, আপনি হয়তো ইউটিউব বা গুগল করলেও পেয়ে যাবেন। এন্ড আই থিঙ্ক আই উইল শেয়ার সাম নোটস এন্ড এক্সেল উইথ ইউ অলসো, যেটা হয়তো আমাদের ইউনিভার্সিটি টাইমে আমরা কেস প্রিপারেশনের সময় ইউজ করছি। সো ইউ ক্যান ইউজ দ্যাট অলসো। আমি এখানে শেয়ার করে দেবো, ওনারা আপনাদেরকে শেয়ার করে দিবেন যাদের প্রয়োজন, দে ক্যান এক্সট্রাক্ট ফ্রম দ্যাট। সো দ্যাটস অল, থ্যাংক ইউ। আপনার বিজি শিডিউলের মধ্যে আমাদের সেশনে আসার সময় করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রিয় দর্শক, পুরোটি সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য আর আমাদের সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাইকে আমি অভিনন্দন এবং শুভকামনা জানিয়ে আজকের সেশন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এভরিওয়ান।